1995 সাল গ্রীষ্মের এক রাতে যখন ভারতের রাজধানী দিল্লি গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই জন্ম নিয়েছিল এক ভয়াল অপরাধের। শহরের বুক থেকে উঠে এসেছিল পোড়া মাংসের বীভৎস গন্ধ, যা রাজনৈতিক দম্ভ, ব্যক্তিগত হিংসা এবং প্রতারণার চূড়ান্ত পরিণতি। এই ঘটনা শুধুমাত্র এক হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল নারকীয় স্বামীর চূড়ান্ত প্রচেষ্টা। এটি ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে, যা প্রমাণ করে যে মানুষের ভেতরের ক্রোধ আর হিংসা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ আমরা যে গল্পটি বলবো সেটি শুনে আপনার মন ভারাক্রান্ত হবে এবং আপনি শিউরে উঠবেন, কারণ এটি এমন একটি ঘটনা যা প্রেম, রাজনীতি এবং হিংসার এক গভীর জাল বুনেছিল। আজ আমরা তন্দুর হত্যাকাণ্ডের প্রতিটি পরত খুলে দেখব, জানব কিভাবে প্রেম পরিণত হয়ে গিয়েছিল ঘৃণায়, স্বপ্ন ভেঙে গিয়েছিল দুঃস্বপ্নে, আর এক রাতের অপরাধ ঢাকার জন্য বেছে নেওয়া হয়েছিল ইতিহাসের সবচেয়ে নৃশংসতম পন্থা। সুনীল শর্মা এক উদীয়মান নেতা, ভারতীয় জাতীয় কংগ্রেসের এক পরিচিত মুখ। তার চোখে ছিল অনেক বড় স্বপ্ন, ক্ষমতার শীর্ষে পৌঁছানোর স্বপ্ন। তার উত্থান ছিল চোখে পড়ার মতো, আর তার এই পথ চলায় কেন্দ্রবিন্দুতে ছিলেন নয়না সাহানি। নয়না সাহানি একজন 29 বছর বয়সী যুবতী, যিনি নিজেও কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাদের সম্পর্ক ছিল সিনেমার গল্পের মতো। রাজনৈতিক ময়দানে এবং রাজনৈতিক মঞ্চে একে অপরের হাতে হাত রেখে তারা চলতেন, একে অপরকে সাহায্য করতেন এবং সাপোর্ট করতেন। তাদের সম্পর্ক ছিল রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এই ভালোবাসার গল্পের আড়ালেই লুকিয়েছিল চরম অবিশ্বাস। সুনীল প্রচণ্ড পরিমাণে সন্দেহপ্রবণ ছিলেন, আর তিনি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য সব কিছু করতে পারতেন। নয়নার স্বাধীনচেতা মনোভাব এবং নিজের উচ্চাকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু নিয়ে তিনি সবসময় ভাবনা চিন্তা করতেন। তিনি সবসময় মনে করতেন যে নয়নার হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আর এই সন্দেহের বিষ তাদের সম্পর্ককে বিষাক্ত করে তোলে। নয়নার প্রাইভেট কথোপকথন, এমনকি বন্ধুবান্ধবদের সাথে কথোপকথনও তার সন্দেহের তালিকায় চলে আসে। সে নয়নার ফোন চেক করতে থাকে। পুলিশের তদন্তে উঠে আসে মতলুব করিমের নাম। মতলুব ছিলেন দিল্লি রাজ্য যুব কংগ্রেসের সভাপতি এবং নয়নার ঘনিষ্ঠ বন্ধু। সুনীলের মনে দৃঢ় ধারণা ছিল যে মতলুব এবং নয়নার মধ্যে সম্পর্ক আছে। মতলুবকে নিয়ে নয়না আর সুনীলের মধ্যে দাম্পত্য কলহ চরমে ওঠে। নয়না বহুবার সুনীলকে বোঝানোর চেষ্টা করেন যে মতলুব শুধুমাত্রই তার ভালো বন্ধু এবং রাজনৈতিক সহকর্মী, এর বেশি কোনো কিছুই নয়। কিন্তু সুনীল তা মানতে কখনোই রাজি ছিলেন না, এবং তিনি মানেনওনি। সুনীলের বিশ্বাস ছিল তার ক্ষমতার মতোই অটল। তিনি বারংবার নয়নাকে চাপ দিতে থাকেন মতলুবের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার, কিন্তু অন্যদিকে নয়না তার বন্ধুত্ব এবং স্বাধীনতা রক্ষায়ও অটল ছিলেন। আর এই টানাপোড়েনই এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। 1995 সালের 2রা জুলাই দিল্লির এক সাধারণ রাত। সেই রাতেই সুশীল শর্মা আর নয়না সাহানি সুশীল শর্মার মারুতি 800 গাড়িতে করে ফিরছিলেন, এবং তাদের মধ্যে তীব্র বাদানুবাদ চলছিল। সুশীল শর্মা নয়নাকে বলছিলেন যে, তুমি কার সাথে কথা বলছিলে, এত রাত করে বাইরে কেন? এবং তাদের মধ্যে এই সমস্ত নিয়ে তুমুল তর্কাতর্কি চলছিল। এই সমস্ত তর্কাতর্কি একসময় হিংসাত্মক রূপ নেয়। ক্রোধে অন্ধ হয়ে গিয়ে সুশীল তার লাইসেন্স রিভলভার বের করে এবং নয়নার দিকে তাক করে দুটি গুলি চালিয়ে দেয়। একটি নয়নার মাথায় লাগে, অন্যটি নয়নার ঘাড়ে লাগে। ঘটনাস্থলে নয়না লুটিয়ে পড়েন। সেই মুহূর্তে সুশীল ভাবতে পারেননি যে তিনি কোন অপরাধ করে ফেলেছিলেন, নাকি তিনি জানতেন এটাই ছিল তার পরিকল্পনা। গাড়ির ভিতরে নয়নার নিথর দেহ পড়েছিল, আর সুশীল দিশেহারা এবং আতঙ্কিত হয়ে পড়েছিল। সে কি করবে বুঝতে পারছিল না।
এক মুহূর্তেই তার রাজনৈতিক কেরিয়ার, সম্মান সব কিছু শেষ হয়ে গিয়েছিল। এরপর শুরু হয় প্রমাণ লোপাটের এক অকল্পনীয় প্রচেষ্টা। সুশীল জানতো যে নয়নার দেহ ওখানে পড়ে থাকলে সে প্রচুর বিপদে পড়ে যাবে, তাই সে তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে প্রমাণ লোপাটের সম্পূর্ণ চেষ্টা করেছিল। এরপর সে ঠিক করে যে সে নয়নার দেহ তার মালিকাধীন রেস্টুরেন্ট বাগিয়া বারবিকিউতে নিয়ে যাবে। এটি ছিল তার চরম আত্মঘাতী পদক্ষেপ। সে ভেবেছিল সে তার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে বেঁচে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে অপরাধের কোনো স্থায়ী আড়াল হয় না। সুশীল তার ম্যানেজার কেশব কুমারকে ফোন করেন, কিন্তু কেশব তখনও জানতেন না যে তিনি কি মহা অপরাধ করতে চলেছেন। সুশীল এবং কেশব দুজনে মিলে গাড়িতে করে নয়নার দেহ নিয়ে তাদের রেস্টুরেন্টে আসেন। তাদের পরিকল্পনা ছিল নয়নার দেহকে তন্দুরের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। তারা নয়নার দেহকে তাদের তন্দুরের মধ্যে ঢুকিয়ে দেন এবং হাতের কাছে যা পান, কাঠ, ঘি ইত্যাদি সব কিছু দিয়ে দেন। দিয়ে সেই দেহটি পোড়াতে থাকেন। রাত তখন প্রায় 2:30। দিল্লির পুলিশি পাহারার মধ্যেও এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছিল। সুশীল ভেবেছিল যে সে সফল হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার এই সমস্ত পরিকল্পনা ভেস্তে দিল। সেই সময় কনস্টেবল অমরজিৎ সিং বাগিয়া বারবিকিউয়ের সামনে টহলে ছিলেন। হঠাৎই তার চোখ বাগিয়া বারবিকিউয়ের দিকে পড়ে। তিনি দেখেন বাগিয়া বারবিকিউ থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। এত রাতে বাগিয়া বারবিকিউ থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে তার সন্দেহ হয়, এবং একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার হিসেবে তিনি যোগ্য ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিল্লিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে, কিন্তু মৃতদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে প্রথমে তাকে কিছুতেই শনাক্ত করা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা ভেবেই কেস ক্লোজ করে দিচ্ছিল, কিন্তু ফরেনসিক টিম আরও তদন্ত করার সিদ্ধান্ত নেয়। প্রাথমিক ময়নাতদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশ হাল ছাড়েনি। দ্বিতীয় ময়নাতদন্তে ফরেনসিক বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনেন। পোড়া হাড়, টিস্যু ইত্যাদি পরীক্ষা করে জানা যায় যে এটি একটি হত্যাকাণ্ড। এছাড়াও নয়নার মাথার খুলি এবং ঘাড়ে 2টি গুলির চিহ্ন পাওয়া যায়, যা প্রমাণ করে যে এটি শুধু একটি দুর্ঘটনা নয়, একটি খুন। এরপর শুরু হলো প্রযুক্তির ব্যবহার। ব্যালিস্টিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেল যে নয়নাকে খুন করা হয়েছে সুশীলের লাইসেন্সকৃত রিভলভার দিয়ে। এরপর শুরু হলো ডিএনএ পরীক্ষা। পোড়া দেহাবশেষ থেকে ডিএনএ নেওয়া হলো এবং নয়নার পরিবারের সদস্যদের থেকেও ডিএনএ নিয়ে সেই 2টি ডিএনএ মেলানো হলো। এটি ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে ডিএনএ প্রমাণের এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। সুশীল শর্মা ততদিনে গা ঢাকা দিয়েছে, কিন্তু পুলিশ তাকে ছাড়েনি। ঘটনার 8 দিন পর 1995 সালের 10ই জুলাই ব্যাঙ্গালোর থেকে সুশীল শর্মাকে গ্রেপ্তার করা হয়। তার রাজনৈতিক ক্ষমতা তাকে বাঁচাতে পারেনি। শুরু হয় এক দীর্ঘ এবং চাঞ্চল্যকর বিচার প্রক্রিয়া। প্রমাণ, সাক্ষী, ফরেনসিক রিপোর্ট সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখা হয়। গোটা দেশ তাকিয়েছিল এই মামলার দিকে। 2003 সালে আদালত সুশীল শর্মাকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, এবং কেশব কুমারকে প্রমাণ লোপাটের জন্য 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। সুশীল শর্মা এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অ্যাপিল করে। 2007 সালে হাইকোর্ট এই রায়ই বহাল রাখে। 2013 সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। আদালত জানায় যে এটি সমাজের বিরুদ্ধে কোনো অপরাধ নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের ফল। এই রায় নিয়ে তুমুল মতবিরোধ সৃষ্টি হয়। তন্দুর হত্যাকাণ্ড এটি ভালোবাসার গল্প, যা শেষ হয়েছিল খুন এবং তন্দুরের আগুনে। এক প্রেমিকের সন্দেহ যা কেড়ে নিয়েছিল একটি প্রাণ। এই ঘটনা আজও আমাদের মনে করিয়ে দেয় যে হিংসা আর ক্রোধের পরিণতি আজও কতটা ভয়াবহ হতে পারে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে আপনাদের অমূল্য মতামত জানাতে ভুলবেন না। পরের সপ্তাহে আমরা আবার চলে আসব এরকমই একটি রোমহর্ষক গল্প নিয়ে। ধন্যবাদ।